স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়াই নির্বাচন কমিশনের শপথ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সিইসি বলেন, কমিশনকে কোনো দলের লেজুরবৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, আর তা করতে পারলে নির্বাচন নিয়ে কমিশনের প্রত্যাশা পূরণ হবে। টানা 10 দিন ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি সব অফিস ও আদালত। সকালে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে থাকেন কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে সরগরম হয়ে ওঠে সব অফিস আদালত ও ব্যাংক। 5 জুন শুরু হয়েছিল ঈদের টানা 10 দিনের ছুটি। ছুটির শেষ দিন গতকাল দিনভর রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। এতে যানবাহনে বেশ চাপ পড়ে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। 2 সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। রোববার প্রসিকিউশনের পক্ষ থেকে আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে সময়ের আবেদন করা হয়। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলার তদন্ত শেষ করতেও সময় প্রয়োজন আদালতকে জানায় প্রসিকিউশন। এ পরিপ্রেক্ষিতে আবু সাইদ হত্যা মামলার শুনানির জন্য আগামী 14 জুলাই এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলার শুনানির জন্য আগামী 7 আগস্ট নির্ধারণ করেছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। 3টি মামলায় গ্রেফতার 9 সাবেক পুলিশ সদস্য সহ 11 আসামিকে সকাল 10টার কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজনৈতিক কারণে মেয়র পদের শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকাল থেকে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। ইশরাক বলেন, শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে এই আন্দোলন। এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে বলেও জানান তিনি। সরকারকে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন না করে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। যারাই আমাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে সকল পর্যায়ের ভোটারবৃন্দ, এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে। যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কিছু ক্ষেপণাস্ত্র দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। 2 দিনের হামলায় মোট নিহতের সংখ্যা 10, আহত অন্তত 200 জন। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের 2টি তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। সরকারি অফিস থেকে শুরু করে সেনা কার্যালয় এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চলছে এই হামলা। বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। শনিবার দিবাগত রাতে ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বসে থাকেনি ইসরায়েলি বাহিনীও। তারা হামলা চালায় ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে। শিগগিরই তেহরানের আকাশে উড়বে ইসরায়েলি যুদ্ধবিমান। নেতানিয়াহু বলেন, এই সামরিক অভিযান ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং দেশটির পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই তাদের লক্ষ্য। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ইরানে 1.5 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত 30 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। হামলা চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্র ঘাঁটিতেও। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইয়েমেন থেকেও। শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
এদিকে চলমান সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীন ও পাকিস্তান জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। ইসরায়েল ও ইরানে হামলা পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 7% বেড়ে গেছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী দিনে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ নিয়ে ক্লাব বিশ্বকাপের মহারণে নামার অপেক্ষায় পিএসজি। প্রতিপক্ষ যখন অ্যাটলেটিকো তখন কিছুটা চাপ থাকবে। 2024-25 চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকোর সাথে লিগ পর্বের ম্যাচে হেরেছে প্যারিসিয়ানরা। যদিও 2018 সালে চ্যাম্পিয়ন্স কাপে রোজি ব্লাঙ্কোদের হারানোর সুখস্মৃতি আছে ফরাসি জায়ান্টদের। এই ম্যাচে ফরাসি ডেরায় থাকছেন না দলের অন্যতম ভরসা ওসমান দেমবেলে। তার জায়গায় দলে ফিরতে পারেন ব্র্যাডলি বারকোলা ও গঞ্জালো রামেউস। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি বড় অঙ্কের অর্থ পেয়েছে সাউথ আফ্রিকা। এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় 44 কোটি টাকা, যা আগের 2 আসরের প্রায় দ্বিগুণ। আর সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে 8.5 কোটি টাকার বেশি। এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপে ছিল টাকার ছড়াছড়ি। শিরোপা জেতার ফলে মোটা অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পকেটে। শুধু চ্যাম্পিয়ন রানার আপই নয়, বাংলাদেশও বিপুল অর্থ পেয়েছে। সপ্তম অবস্থানে থাকা টাইগাররা পেল 8,67,00,000 টাকা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাউথ আফ্রিকার ডেরায় এলো আইসিসি ইভেন্টের দ্বিতীয় ট্রফি, সঙ্গে $3.6 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 43,80,00,000 টাকা। রানার আপ অস্ট্রেলিয়া পেয়েছে $2.16 মিলিয়ন বা প্রায় 26,27,00,000 টাকা। বাকি দলগুলোর মধ্যে টুর্নামেন্টে তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে 17,36,00,000 টাকা এবং পরের অবস্থান নিউজিল্যান্ডের, তারা পেয়েছে 14,10,00,000 টাকা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পেয়েছে 11,56,00,000 টাকা। ষষ্ঠ স্থানের অধিকারী শ্রীলঙ্কার ঘরে ঢুকেছে 10,12,00,000 টাকা। অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে যথাক্রমে 7,23,00,000 ও 5,64,00,000 টাকা। সব মিলিয়ে 2023-25 চক্রের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 135 কোটি টাকার মতো প্রাইজ মানি বরাদ্দ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেখানে ফাইনালের জন্যই বরাদ্দ মোট $5.76 মিলিয়ন বা প্রায় 70 কোটি টাকা। 2021 সালে নিউজিল্যান্ড ও 2023 সালে অস্ট্রেলিয়ার পর তৃতীয় আসরে সাউথ আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো। এতে গুছল তাদের জোকার্স তকমা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।